আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুক্তিযুদ্ধের যে সেক্টর আছে 11টা সেক্টর এবং আমরা জানি যে 164টা সাব সেক্টর আছে। এই সেক্টরের সেক্টর কমান্ডার, হ্যাঁ, এই যে 11টা সেক্টরের সেক্টর কমান্ডার এবং প্রত্যেকটা সেক্টরের সদর দপ্তর এবং এই সেক্টর কোন জেলায় ছিল, এইটা বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে 3টা বিষয়ে লিখছি আমি: কোন জেলা কোন সেক্টরে ছিল, প্রতিটা সেক্টরের সদর দপ্তর এবং প্রতিটা সেক্টরের সেক্টর কমান্ডার। তো যেহেতু আমি 3 নম্বরটা দিয়ে এখন শুরু করব, এইখানে আমি একটা ছন্দ লিখে রাখছি, দেখেন। জিয়ার খালেহা শফিনুরকে নিয়ে চিত্তরঞ্জন করে শওকতের 5 নম্বর বাসায়। এটা জিয়ার খালেহা বা খালেদা জিয়া ধরেন, যেটাই ধরেন না কেন, শফিনুর বলতে ধরেন যে ওনার ছেলে, কি ওনার নাম, তারেক রহমান ধরেন। তাহলে আমি এটা মানে একটা ছন্দ মেলানোর জন্য লিখছি যে জিয়ার খালেহা শফিনুরকে নিয়ে চিত্তরঞ্জন করে বলতে মানে এই যে 5 নম্বর সেক্টরের কথা বলা আছে, 5 নম্বর সেক্টরে একটা বাসায়, এই যে বাসা লেখা আছে, 5 নম্বর সেক্টরে একটা বাসায় তাকে বিয়ের বা জন্মদিনের অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছে। উনি মানে ওনার ছেলেকে নিয়ে গেছে ওই অনুষ্ঠানে, চিত্তরঞ্জন করা বা আনন্দ করতেছে সবাই মিলে, এইটা হলো বিষয়। তাহলে আপনি এটাকে কিভাবে মনে রাখবেন? দেখেন, এখানে জিয়াউর রহমান, আর রতে হচ্ছে রফিকুল ইসলাম। তাহলে দুইটা ব্যক্তির নাম পাইলাম আমরা। শুরুতেই যেহেতু দুইটা ব্যক্তির নাম পাইছি, তাইলে যেহেতু আমাদের সেক্টরগুলো ধারাবাহিকভাবে শুরু হবে 1 নম্বর সেক্টরে, এইটা তাহলে 1 নম্বর সেক্টরে এই যে জায়গায়, তাহলে 1 নম্বর সেক্টরে ছিলেন কি জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম, তাই না? তাহলে জিয়ার খালেহা, এবং খালেহা দ্বারা কি বোঝায়? তাহলে আমি লিখতে পারি হচ্ছে, এখানে লিখতে পারি হচ্ছে খালেদ মোশাররফ, হ্যাঁ, আর হচ্ছে হাতে হচ্ছে এটিএম হায়দার। তাহলে দুইজন ব্যক্তি, এটা হচ্ছে যেহেতু এটার পরেই এটা অবস্থান, তাহলে এটা 2 নম্বর সেক্টর। তাহলে 2 নম্বর সেক্টরে কি খালেদ মোশাররফ এবং এটিএম হায়দার। এখন দেখেন, এটা যদি হয় তাহলে আমরা দেখি এখানে কি বলা আছে, শফিনুর, হ্যাঁ, তাহলে শফিউল্লাহ এবং এম এন এ নুরুজ্জামান। তাহলে কি হলো ব্যাপারটা? যেহেতু 2 এর পরে 3 হয়, এটা 3 নম্বর সেক্টরে। শফিউল্লাহ এবং এম এ নুরুজ্জামান এরা হচ্ছে 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। এখন 4 নম্বরে আমি লিখছি, তারপরে যে একটা অংশ লিখছি সেটা হচ্ছে কি চিত্তরঞ্জন বা আনন্দ বিনোদন করে, এটাকে একজন ব্যক্তির নাম, চিত্তরঞ্জন দাস বা হচ্ছে সিআর দাস, হ্যাঁ, সিআর দাস হচ্ছে 4 নম্বর সেক্টরে। এখন এইখানে যে আমি 5 লিখছি, এই 5 কথাটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন, 5 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 5 নম্বর সেক্টর। আর এই সেক্টরে কে ছিলেন? শওকত। তাহলে শওকত ছিলেন কত নম্বর সেক্টরে? 5 নম্বর সেক্টরে। এবং এটার পরেই লিখছি হলো বাসায় মানে হলো বাসা, হ্যাঁ, যেহেতু এখানে 5 লিখছি, 5-এর পরেই হলো 6 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টরে হচ্ছে বাসার থাকবেন। তাহলে কি হলো, আমরা যখন ধারাবাহিকভাবে পড়ব তখন আমাদের ধারাবাহিকভাবে ওই সেক্টরগুলোও মনে রাখতে হবে যে জিয়ার এখানে 2 জন ব্যক্তি, তার মানে এটা 1 নম্বরে, খালেহা এখানে 2 জন ব্যক্তি, এটা 2 নম্বরে, শফিনুর এখানে 2 জন ব্যক্তি, এটা 3 নম্বরে। এখন ধারাবাহিকভাবে যখন 5-6 যাবে তখন আপনার তো সিকোয়েন্স মেনটেন করে মনে রাখতে থাকবে না, ওই জন্য আমি 5 কথাটা বসাই দিছি। তাহলে 5 নম্বরে যদি শওকত হয়, 5-এর আগেরটা হচ্ছে চিত্তরঞ্জন, এটা 4, 5-এর পরেরটা হলো বাসার, এটা হলো 6। তাহলে এই যে জিনিসটাকে আপনারা এইভাবে সহজে মনে রাখতে পারবেন। তাহলে এইটা হলো বিষয় যে সেক্টর কমান্ডারগুলো আমরা যখন বইয়ে পড়ি তখন এই জিনিসগুলো মনে থাকে, হয়তো বা 10 দিন 15 দিন পর, 1 মাস পর আর মনে থাকে না।
এই ছন্দটা পড়লে আপনার সারা জীবন মনে থাকবে। এখন দেখেন আমরা 6 পর্যন্ত যদি পড়ি তাহলে পরের অংশটুকু কী হবে। হ্যাঁ, আমি যদি দেখি নাজনুর, ওসমান মঞ্জুর, ওসমান মঞ্জুর ও জলিলকে সাথে নিয়ে 10 নং নৌকায় চড়ে কোথায় যায়, তাহমিদের কাছে যায়। তাহমিদ, তাহলে ব্যাপারটা কি হলো এখানে দেখেন, নাজনুর হচ্ছে একজন মেয়ে মানুষ, এখন ওসমান মঞ্জুর হচ্ছে আরেকটা ছেলে, এখানে জলিল হচ্ছে আরেকটা ছেলে। এই নাজনুর হচ্ছে নৌকা পার হতে ভয় পায়, সেই জন্য সে ওসমান মঞ্জুর দুজন মিলে একটা ছেলেকে বোঝাচ্ছে। যেমন ওমর ফারুক নাম থাকে, দুইটা নাম আলাদা, একজন ব্যক্তিকে বোঝায়। তো এটা একটা ওসমান মঞ্জুর এবং জলিলকে সাথে নিয়ে এখন সে নদী পার হবে। এখানে অনেকগুলো নৌকা, তার মধ্যে একটা নৌকা আছে 10 নম্বর নৌকা, ওই নৌকাটাতে উঠে কার কাছে যায়, তাহমিদের কাছে যায়। এখন বিষয়টা হলো এইগুলো ব্যক্তি, এক একজন ব্যক্তি, এইখানে দুজন ব্যক্তি, এখানে দুজন ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এখানে ব্যক্তি দুইজন। তাহলে এই ব্যক্তিগুলান কে কে, যেহেতু আমরা 6 নম্বর পর্যন্ত শিখছি, এখন আমরা যদি 7 নম্বরটাকে দেখি তাহলে কি হবে। নাজনুর দ্বারা কি বোঝাচ্ছে, নাজমুল হক, নাজমুল হক, এটা কত নম্বর, 7 নম্বর। এই নূর দ্বারা বোঝাচ্ছে কাজী নুরুজ্জামান, কাজী নুরুজ্জামান। একটা বিষয় মনে রাখবেন যে এর আগে কিন্তু আমি একজন নুরুজ্জামান লিখছি, ওখানে লেখা আছে ANM নুরুজ্জামান, আর ইনি হচ্ছে কাজী নুরুজ্জামান। তাহলে দেখেন বিষয়টা পার্থক্য আছে কিন্তু। তাহলে এইটা ইনি হচ্ছে কত নম্বর সেক্টরে, 7 নম্বর সেক্টর। এখন যদি হয় ওসমান মঞ্জুর, ওসমান, আবু ওসমান একজন ব্যক্তির নাম, আর হচ্ছে মঞ্জুর, MA মঞ্জুর, এনারা কত নম্বর সেক্টরে ছিলেন, 8 নম্বর সেক্টরে ছিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং 8 নম্বর সেক্টরটা যেহেতু মেহেরপুর অবস্থিত এবং মুজিবনগর সরকার অবস্থিত, এটা ইম্পর্টেন্ট। তাহলে ওসমান মঞ্জুর, তো এটা হচ্ছে 8 নম্বর সেক্টরে ছিলেন। এবার দেখি জলিল, জলিল হচ্ছে 9 নম্বর সেক্টর, জলিল হচ্ছে 9 নম্বর সেক্টর। এখন যেহেতু 9-এর পর 10, তারপরে 11 হবে, 9 হবে, এই জিনিসগুলো যেহেতু মানে কনফিউশন যেন তৈরি না হয়, তাহলে মাঝখানে আমি একটা 10 নম্বর নৌকা বসায় দিছি। 10-এর আগেরটা মনে থাকবে, 10-এর পরেরটাও মনে থাকবে। 10 নম্বর হচ্ছে নৌকা দ্বারা কি বোঝায়, নৌ কমান্ডো দ্বারা যেটা পরিচালিত হয়, অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো কি সেক্টর কমান্ডার ছিল না, এটা হচ্ছে নৌ কমান্ডো দ্বারা পরিচালিত হইতো। এখন এটার পরেরটা হচ্ছে তাহমিদ লেখা আছে, তাহমিদ দ্বারা কি বোঝায়, আবু তাহের, তাহের, এই যে তাহের, তাহমিদ দ্বারা তাহের বোঝায়, আর হামিদ দ্বারা হচ্ছে হামিদ বোঝায়, হামিদুল্লাহ বোঝায়। এইটা যদি হয় তাহলে আপনি এইটাকে অনেক সহজেই মনে রাখতে পারবেন, অনেক সহজেই মনে রাখতে পারবেন। এই হচ্ছে আমাদের 11টা সেক্টরের সেক্টর কমান্ডারকে মনে রাখার হচ্ছে সিস্টেম। হ্যাঁ, এইটা যদি হয় তাহলে আমরা এখন কোন সেক্টরের সদর দপ্তর কি এবং কোন সেক্টর কোন জেলায় অবস্থিত এটাকে একটু দেখি। এইগুলো হচ্ছে দেখেন, আমরা সাধারণত কোন জেলায় কোন সেক্টর অবস্থিত এগুলো পড়ি সাধারণত, কিন্তু এই যে সদর দপ্তরগুলো পড়া হয় না। কিন্তু অনেক সময় মানে কালে ভদ্রে যেটাকে বলা হয় আসে পরীক্ষায়। 1 নম্বর সেক্টরের সদর দপ্তর হচ্ছে হরিণায় অবস্থিত, এটা ত্রিপুরার হরিণা, ত্রিপুরার হরিণা। এবং 2 নম্বর সেক্টরের সদর দপ্তর হচ্ছে মেলাঘর, ত্রিপুরা। 3 নম্বর সেক্টরের সদর দপ্তর হচ্ছে হেজামারা, ত্রিপুরা। তাহলে 3টা সেক্টরের সদর দপ্তর হচ্ছে ত্রিপুরায়, আলাদা আলাদা করে, একটা হরিণা, একটা মেলাঘর, একটা হেজামারা। 4 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টর কিন্তু করিমগঞ্জ ও মাসিমপুর। হ্যাঁ, মাসিমপুর, করিমগঞ্জ, এটা হচ্ছে আসামের একটা জায়গা, এই জায়গায় ছিল 4 নম্বর সেক্টর। 5 নম্বর সেক্টরটা ছিল হচ্ছে বাসতলী, সুনামগঞ্জে। 6 নম্বর সেক্টরটা ছিল হচ্ছে বুড়িমারি, পাটগ্রামে। সেক্টর বলতে সরি আমি ভুল বলতেছি, মানে সেক্টর বলতে সদর দপ্তর, এগুলো সব সদর দপ্তর। হ্যাঁ, তাহলে কি বোঝায়, তারপরে হচ্ছে 7 নম্বর সেক্টর বলতে
এটা হচ্ছে তরঙ্গপুর, এটা পশ্চিমবঙ্গের তরঙ্গপুরে 7 নম্বর সেক্টরের সদর দপ্তর, এবং 8 নম্বর সেক্টরের সদর দপ্তর হচ্ছে কল্যাণী, কল্যাণী পশ্চিমবঙ্গ। 9 নম্বর সেক্টরের সদর দপ্তর হচ্ছে বসিরহাট, হ্যাঁ, পশ্চিমবঙ্গ। এখানে দেখেন 8 নম্বর সেক্টর এবং 2 নম্বর এবং 1 নম্বর সেক্টরের সদর দপ্তর মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। সবগুলা যদি না পারেন তাহলে এই তিনটা অবশ্যই মনে রাখতে হবে। কল্যাণী বলতে এটা হচ্ছে আমাদের কল্যাণ বলে নিয়ে আসছিল, কারণ 8 নম্বর সেক্টরটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এখানে মেহেরপুরে কি হয়েছিল, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, এই জন্য কল্যাণ বয়ে নিয়ে আসার কারণে এটার নাম কল্যাণী ধরে নেন। 1 নম্বরে হচ্ছে হরিণা, 2 নম্বর হচ্ছে মেলাঘর। এই হচ্ছে এগুলোর হচ্ছে সদর দপ্তরগুলো। এখন 1 নম্বর সেক্টর কোন কোন জেলা নিয়ে গঠিত হয় সেটা দেখেন। 1 নম্বর সেক্টরের মধ্যে চট্টগ্রাম, চট্টগ্রামের মধ্যে পার্বত্য চট্টগ্রাম, যেটাকে আমরা বলি খারাবা। খারাবা বলতে কি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি আর বান্দরবান 3টা জেলা পার্বত্য চট্টগ্রামের, এবং চট্টগ্রাম জেলা এবং ফেনী জেলা মিলে এইটা 1 নম্বর সেক্টর ছিল। 2 নম্বর সেক্টর ছিল হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, ঢাকা এবং ফরিদপুরের কিছু অংশ। আপনাকে মানে অ্যাকচুয়ালি কিছু কিছু জেলা আছে অ্যাকচুয়ালি মানে 2-3টা সেক্টরে অংশ করে পড়ছিল, কিন্তু আপনাকে মেইন যে সেক্টরগুলো বারবার পরীক্ষায় আসে, যেমন ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল এটা আসবে, তাহলে ফরিদপুর কোন সেক্টরের অধীনে ছিল, বেশিরভাগ অংশ ঢাকার মধ্যে ছিল, এটা কিন্তু ঢাকা বলা যাবে। কুমিল্লা, নোয়াখালী, কুমিল্লার বেশিরভাগ অংশ 2 নম্বর সেক্টরে ছিল, হ্যাঁ, এই জন্য এটা 2 নম্বর সেক্টর। যদি পরীক্ষায় আসে তাহলে সরাসরি 2 নম্বর। নোয়াখালী তো পুরোটাই 2 নম্বরের মধ্যে। এখন 3 নম্বরে গিয়ে দেখেন কি বলা আছে। 3 নম্বরে সে ঢাকার কিছু অংশ নিছে, কুমিল্লার কিছু অংশ নিছে, আবার ওইখানে কিশোরগঞ্জ পুরাটাই হচ্ছে, কিশোরগঞ্জ পুরাটা হবে, আবার হবিগঞ্জ পুরাটা হবে, হ্যাঁ। কিন্তু আপনার যদি বলে 3 নম্বর সেক্টর হবিগঞ্জ কোন জেলার অধীনে ছিল, কিশোরগঞ্জ কোন জেলার অধীনে ছিল, তখন আপনি দাগাবেন হচ্ছে 3 নম্বর সেক্টরের অধীনে ছিল। যদি ঢাকা আসে কোন সেক্টরের অধীন, তাহলে অপশনে 2 থাকলে 2 হবে, অপশন 2 না থাকলে 3 হবে, এটাই হলো ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে 4 নম্বর সেক্টর দেখেন। 4 নম্বর সেক্টর ব্রাহ্মণবাড়িয়া, সিলেট বিভাগের যে মৌলভীবাজার আছে সিলেটের নিচে সেই জেলাটা, আবার সিলেট জেলার কিছু অংশ, হ্যাঁ। তাইলে এইটা মূলত 4 নম্বর সেক্টর ছিল। 5 নম্বর সেক্টর এই পাশে সিলেট জেলাটার উপরের অংশটা, আর এই সাইডে হচ্ছে সুনামগঞ্জ, এই 2টা জেলা মিলে মোটামুটি কি ছিল, 5 নম্বর সেক্টর ছিল। 6 নম্বর সেক্টর হচ্ছে রংপুর বিভাগের জেলা আছে সবগুলো জেলা মিলেই 6 নম্বর সেক্টরের অধীনে ছিল। এখন 7 নম্বর সেক্টরে এসে দেখেন বরেন্দ্র অঞ্চল, মোটামুটি দিনাজপুর তো রংপুর বিভাগের মধ্যেও পড়ে, দিনাজপুরের কিছু অংশ কিন্তু 7 নম্বর সেক্টরে পড়ছে, আবার বগুড়া আছে, নওগাঁ আছে, তারপর রাজশাহী আছে, চাঁপাইনবাবগঞ্জ আছে, এগুলো হচ্ছে 7 নম্বর সেক্টরে। 8 নম্বর সেক্টরে আপনার 3টা জেলা অবশ্যই মনে রাখতে হবে, একটা হচ্ছে কুষ্টিয়া, একটা হচ্ছে মেহেরপুর, আর একটা হচ্ছে যশোর। 3টে জেলায় কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই 3টে জেলা পুরোপুরিভাবে এটার মধ্যে নিহিত আছে 8 নম্বরের মধ্যে, আপনাকে এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আবার পরীক্ষায় আসে কিন্তু বেশি 2 নম্বর সেক্টর আর 8 নম্বর সেক্টর, আর হলো 10 নম্বর সেক্টর, যেটার কোনো সেক্টর কমান্ডার ছিল না, নৌবাহিনী দ্বারা পরিচালিত। তাহলে 9 নম্বর সেক্টর হচ্ছে এই যে শেষ সীমানা থেকে শুরু, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরিশাল, হ্যাঁ, এই জেলাগুলো নিয়ে কত 9 নম্বর সেক্টর গঠিত। এই যে আজকের যে ময়মনসিংহ বিভাগ আছে, ময়মনসিংহ বিভাগের যে জেলা 4টা আছে, তারপরে টাঙ্গাইল আছে, এগুলো মিলে 11 নম্বর সেক্টর। এইখানে দেখেন 10 নম্বরে হচ্ছে এটা পানির মধ্যে দিয়ে রাখছি, বঙ্গোপসাগরের মধ্যে, কারণ নৌবাহিনী দ্বারা পরিচালিত হতো। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এই যে সেক্টর কমান্ডারগুলো মনে রাখতে গেলে অবশ্যই টেকনিকটা ফলো করতে হবে। আর কোনো যদি সদর দপ্তর মুখস্থ না করেন তাহলে অন্ততপক্ষে 1, 2 এবং 8 নম্বরের সদর দপ্তরটা মুখস্থ করবেন, এবং কোন জেলার মধ্যে কোন সেক্টরগুলো পড়ছিল এইগুলান কিন্তু মনে রাখতে হবে, কারণ এই ধরনের কোশ্চেনগুলান পরীক্ষা একটা এসে থাকে। তাহলে এই ধরনের টেকনিক পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে হন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।